একটা নারীর জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময় হচ্ছে প্রেগনেন্সি। এই সময় নারীর জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয়, আবার সবচেয়ে জঘন্য স্মৃতিগুলো এই সময়টাতেই মানুষের জীবনে আসে। বলা হয় এই সময়টাতে নারীর সাথে যে ধরনের আচরণ করা হয় সেটা যদি হয় আদর স্নেহ, নারী তাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেয় আদর স্নেহ, এবং সেটা হয় যদি অবহেলা অযত্ন, তাও নারী দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। কথায় আছে না, মাতৃত্ব সুন্দর কিন্তু সহজ না। বিষয়টার সাথে আমার সাথে কেন যেন খুব করে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আমার প্রেগনেন্সি টাইম নিয়ে, যেহেতু আমার প্রেগনেন্সিটা ছিল একদম ডিফিকাল্ট একটা প্রেগনেন্সি। তবে আল্লাহর শ্রেষ্ঠ দেওয়ার মধ্যে হচ্ছে আমার বাচ্চাটাকে আমার পাওয়া। আল্লাহ যদি রহমত না করতো, আমার বাচ্চাটাকে যদি আমাকে না দিত, আমার জীবন হয়তো আরও বেশি অন্ধকার থাকতো। আমার একমাত্র পাওয়া হচ্ছে আমার বাচ্চাটা। আর এগুলো হচ্ছে ওর ছোটোবেলার জামা, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। প্রত্যেকটা জামার সাথে একটা ইতিহাস আছে। সে যেহেতু ঈদের আগে জন্ম নিয়েছিল, তার অনেক জামা কাপড় ছিল, বাট এখানে কয়েকটা জামা কাপড় খুব বেশি স্পেশাল। আমি সবসময় এই কাপড় চোপড়গুলো যখন দেখি আমার আরাফার সেই ছোটোবেলার ঘ্রাণগুলো আমার নাকে চলে আসে। আমার মনে হয় যে আমার বাচ্চাটা এখনও সেই ছোট্ট আরাফাই রয়ে গেছে। আমার প্রেগনেন্সিটা এত বেশি ডিফিকাল্ট ছিল। নবজাতক যখনই পৃথিবীতে আসে, এই নিউজটা যখনই মানুষ শুনে, সবাই অনেক বেশি খুশি হবার কথা, কিন্তু আমার ফ্যামিলি সহ, আমার হাজব্যান্ডের ফ্যামিলি সহ সবাই অনেক বেশি নারাজ ছিলেন, শুধুমাত্র আমি ছাড়া। কারণ আমার ইচ্ছায়, আমার জেদে শুধুমাত্র আমার সন্তানটা পৃথিবীতে আসা। আমার বাবা মায়ের রিজন ছিল, এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছে, আমি জীবনে অ্যাডজাস্ট করতে পারবো না। কারণ তারা অন্য লেভেলের মানুষ, ওই মানুষদের সাথে কোনো সাধারণ ঘরের মেয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। ওখানে অ্যাডজাস্ট করতে হলে অবশ্যই লোভি টাইপের একটা মেয়ে লাগবে। তো আমার ফ্যামিলি জানতো যে আমি এই সংসারটা করতে পারবো না, আমার সংসারটা কোনো একদিন টিকবে না। সেই কারণে আমার বাবা মা চায়নি যে আমি এত তাড়াতাড়ি কনসিভ করে ফেলি। আর আমার হাজব্যান্ড এই কারণে নারাজ ছিলেন যে তার আর্নিং সোর্সটা বন্ধ হয়ে গেল। কারণ তখন আমি রানিং চাকরি করছিলাম, সেই সময় আমার চাকরিটা অফ হয়ে গেলে একটা আর্নিং সোর্স বন্ধ হয়ে গেল। আর তার ফ্যামিলি নারাজ ছিলেন এই কারণে যে একটা বাচ্চা হয়ে গেলে হয়তো তার ছেলে আমাকে কোনোদিনও আর ছাড়বে না, আমার সাথেই থাকবে, বাচ্চার মায়া নিয়ে আমার সাথেই থাকবে। সে কারণে তাদের ভয় ছিল, তারা নারাজ ছিল। তো বিষয়টা হচ্ছে, যখন আপনি একটা ফ্যামিলিতে যান, সেখানে অ্যাডজাস্ট করতে না পারেন, সেই মানুষগুলো আপনার শত্রুর মতো হয়ে যায় শুধুমাত্র কিছু টাকা পয়সার কারণে। আমার বিয়ের 2 মাস পর থেকেই চাচ্ছিল যে কোনো একটা কারণ দেখে আমাকে ডিভোর্স করাবে। অনেক রিজনসও তুলে ধরেছিল যে আমার বিয়ের 2 মাস পরেই আমি কেন কনসিভ করছি না, আমি কেন মা হতে পারছি না, আমি কি মা হব না কোনো দিনও, আমি কি বন্ধা, এই ধরনের প্রশ্ন তুলেছিল। আবার যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কথা বলি, তখন আমাকে বলা হয়েছিল যে এই মেয়ে সংসার করবে না, বিধায় সে পড়াশোনা করতে চাচ্ছে, সে ভার্সিটিতে যেতে চাচ্ছে, সে তোমাকে ছেড়ে দেবে, এসব কথা বলে নানা উপায়ে আমার সংসারটা ভাঙার চেষ্টা করছিল। বাট সেই সময়টায় কাজ হয়নি। তো যখন আমার বেবিটা কনসিভ করলাম, আমি যখন জানতে পারলাম যে আরাফা অলরেডি 1 মাসের পেটে চলে এসেছে, তখন আমি আমার রানিং জবটা ছেড়ে দিই। এই কারণে সবাই অনেক বেশি নারাজ হয়ে যায় যে এই সময় কেন বেবিটা নিতে হলো, বেবি না নিলে কী হতো। তো আমার আসলে আল্লাহ হয়তো এটাই চেয়েছেন, কারণ জানতেন যে আমি এনি টাইম সুইসাইড করতে পারি। তো আমার বেঁচে থাকার একটা কারণ তো দুনিয়াতে থাকতে হবে। বললে অনেক বেশি খারাপ শোনাবে, আমার হাজব্যান্ড আমাকে 3 মাস সময়, কারণ প্রেগনেন্সির 3 মাসের মধ্যে একটা বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, 3 মাসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছে আমার বাচ্চাটাকে কীভাবে পেটের মধ্যে মেরে ফেলা যায়। 3 মাসের মধ্যে একবার আমার গায়ে হাত তুলে এত বাজেভাবে। দেন 8 মাস যখন আমার রানিং, তখনও আমার গায়ে এত বাজেভাবে হাত তোলে যে আমার পেটের বাচ্চাটা পেটেই শক্ত হয়ে যায়। সেই সময় আমি যে হসপিটালে যাব, টেস্ট করব, সেই টাকাটাও তিনি দেননি। আমি এত বেশি ভয়ে ছিলাম যে আমার বাচ্চাটার ব্রেনে কোনো সমস্যা হয় কিনা। আলহামদুলিল্লাহ সেদিকে কোনো সমস্যা হয়নি। সেই 8 মাসের যেই কাহিনীটা সে করে, তখন আমি হসপিটালে যাই, আমার প্রাক্তনের চাচাতো ভাইয়ের থেকে টাকা ধার নিয়ে আমি টেস্ট করাই যে আমার বাচ্চা ঠিক আছে কিনা। এমনকি একটা মেয়ের প্রেগনেন্সিতে তার যাবতীয় সব কিছু অ্যারেঞ্জ করার কথা তার হাজব্যান্ডের, বাট আমি আমার হাজব্যান্ডের আইডি দিয়ে ব্লাড কালেক্ট করেছি আমার জন্য। আমার ডেলিভারির টাকা আমি আগে থেকেই একটা লোন নিয়ে রেডি করে রেখেছি, কারণ আমি জানতাম যে আমার প্রেগনেন্সিতে কেউ আমার সাথে থাকবে না, কারণ তারা চায়নি কখনো যে আমার বাচ্চাটা দুনিয়াতে আসুক। আরও যদি জঘন্য ভাষায় বলি, তাহলে আমার শাশুড়ি আমাকে আমার মুখের ওপর অভিশাপ দিয়ে যায় যে এই বাচ্চা নাকি আমি হাতে ছোঁয়ার আগেই মারা যাবে। এমনও কিছু করেছে, আমার 3 দিনের বাচ্চাকে এই মহিলা ছুঁয়ে দেখার পরপরই আমার বাচ্চার শরীরে এত বেশি র্যাশ হয়ে যায়,
আমি এত বেশি ভয় পেয়ে যাই যে আমার বাচ্চা বোধহয় এই সময় মারা যাবে, এই সময় আমার বাচ্চার হয়তো কিছু একটা হয়ে যাবে। এত বেশি খারাপ সময় পার করেছি প্রেগনেন্সি টাইমে, এগুলো মনে করলে অনেক বেশি খারাপ লাগে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা অনেক বেশি ভালো আছে। এবং আরও একটা ভালো দিক হচ্ছে আমার বাচ্চাকে আমি সেই অমানুষদের হাত থেকে বের করে আনতে পেরেছি। আমি সবসময় এই জিনিসটাই ভয়ে থাকতাম যে আমার বাচ্চাটা ওর ফ্যামিলির মতো হয়ে গেলে আমার বাচ্চাটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। জেনেটিক্যালি কিছু জিনিস পায় না বংশের মতো, তো আমার বাচ্চাদের যদি সেই জিনিসগুলো পেয়ে যায় তাহলে আমার বাচ্চাটার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। কারণ ওদের বংশটাই অনেক বেশি নোংরা জিনিসগুলো জেনেটিক্যালি ওদের মধ্যে আছে। সবার মধ্যে নয়তো থাকার কথা না, কারোর মধ্যে তো বিবেকবোধ মানসিকতা থাকার কথা, কিন্তু ওদের মধ্যে কারোর মধ্যেই নেই। বিধায় আমার মনে হয় যে এটা ওদের বংশগত একটা জিনিস, যেটা আমার বাচ্চার মধ্যে না যেন ছড়িয়ে না যায়। সেই জন্য আমি সবসময় ভয় থাকতাম। ইনশাল্লাহ আমি পেরেছি আমার বাচ্চাকে আমি সেই অমানুষদের হাত থেকে রক্ষা করতে। আমি ওকে নিয়ে আলাদা একটা জগৎ তৈরি করতে পেরেছি। সবাই আমার বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যাতে ওকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি। যেহেতু ওর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি, আমি যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। মানুষ যেন বলতে পারে যে না, পরিবার থেকে আলাদা করে খারাপ কিছু করিনি, ভুল কিছু করিনি, ওকে আমি সুন্দর মানুষ করতে পেরেছি। আল্লাহ হাফেজ।